মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিয়ে রাখো, তাহলে কি হবে? কারণ এটা বিজেপি বা আরএসএস জানে যে যদি সরাসরি লড়াই লেফটের সাথে বিজেপির হয় তাহলে ইন্টেলেকচুয়াল লেভেলে লেফট এগিয়ে থাকবে, কিন্তু লড়াইটা শার্পলি মানে বিজেপির হিন্দুত্ব জাতীয়তাবাদের সাথে বামপন্থীদের সেকুলার জাতীয়তাবাদের হবে। সে লড়াইটা অনেক কঠিন লড়াই। তার থেকে বাফার জোনে যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে রেখে দিতে পারি তাহলে বিরোধী ভোটটা স্প্লিট হবে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে বছরকে বছর শাসন করবার স্বপ্ন দেখছে হয়তো বিজেপি। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। ইতিমধ্যে প্রত্যেকেই দেখেছেন যে কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শহীদ সমাবেশ, সেই সমাবেশকে ছাপিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সমাবেশ। অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে যে সমাবেশ করেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, সেখানে খুব বেশি হলে 300-350 লোক, অধিকাংশ চেয়ার ফাঁকা পড়েছিল। অন্যদিকে বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় একেবারে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতন। এই গোটা বিষয়টা বাংলার মানুষের মধ্যে প্রশ্ন জোগাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত থেকে পারমিশন নিয়ে সেখানে সভা করতে হলো, তারপরে এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত থাকলেন, এটা কি রাজনীতির অন্য কোনো খেলা রয়েছে এর পিছনে? আজকের এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, আজকের গোটা বিষয়টায় দেখলেন সবাই, প্রত্যেকেরই আমাদের চোখ ছিল যে কোন সমাবেশে কত মানুষ আসে। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রচুর মানুষ এলেন, শেষে রাস্তা বন্ধ করে দিতে হলো। যে রাস্তা একদিকে খোলা রাখার কথা ছিল, একদিকে বন্ধ রাখার কথা ছিল, শেষে গিয়ে দুটো রাস্তাই বন্ধ করে দেওয়া হলো। এবং কোথাও গিয়ে তাকে প্রথমে পারমিশন দেওয়া হয়নি, পরে আদালত থেকে পারমিশন করানো। কোথাও গিয়ে কি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা বিষয়টা করতে সাহায্য করছে, যাতে প্রধান বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেসই থাকে, বাম বা কংগ্রেস তারা যাতে তাদের জোর বাড়াতে না পারে? তোমার প্রশ্নের উত্তরের আগে আমি একটুখানি বলতে চাই, সেটা হলো আজকে 4টে উদ্যোগ ছিল। দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদাররা মানে তারা পালন করেছেন তাদের মতন করে, রাজঘাটে গিয়ে শহীদ দিবস পালন করেছেন। কিন্তু মানে তারা কেন পালন করছেন তারাই জানেন, কারণ তারা এনসিপিআই নতুন দল তৈরি করেছেন, তারা এনডিএ শরিক, বলে তাদের পালন করার কি উদ্দেশ্য ঈশ্বর জানে। এইবার তারপরে এই রাজ্যে 3টে মানে কলকাতা শহরে আজকে 3টে সমাবেশ হয়েছে। শহীদ মিনারে কংগ্রেস দল করেছে। অরিজিনালি 1993 সালের 21শে জুলাই যে শহীদ স্মরণ হয়ে, কংগ্রেসই একমাত্র উত্তরাধিকার। কংগ্রেস দলের কিন্তু একটা ঐক্যবদ্ধ চেহারা আজকে দেখেছি আমরা। অধীর চৌধুরী থেকে শুরু করে সমস্ত প্রথম সারির নেতারা আজকে উপস্থিত ছিলেন। ইসাক খান চৌধুরী প্রত্যেকেই বক্তব্য রেখেছেন। কংগ্রেস তাদের মতন করে কিন্তু আজকে মানে যে কংগ্রেস মনে রাখবে এই প্রোগ্রামটা সাধারণত করে থাকে ইন্দোরে, মানে এবং অধিকাংশ সময় তারা এটা মহাজাতি সদনে করেন। সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু আজকে আউটডোরের প্রোগ্রামটা করেছে, এবং সেটা শহীদ মিনারের মতন জায়গায় জল কাদা ভর্তি, তার মধ্যেই কংগ্রেস কর্মীরা গেছেন এবং কংগ্রেস কর্মীদের তাদের মতন করে কিন্তু উৎসাহ আমি দেখেছি। এবার তৃণমূলের 2টো শিবির, এটা তোমার সাথে 100% আমি একমত তোমার সাথে, যে ঋতব্রত তৃণমূল কিন্তু জনগণ আনতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কিন্তু অনেক বেশি লোক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে প্রায় 6-7 হাজার লোক ছিল। এবং এটা ঠিক যে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের কাছেই তো সব এমএলএরা। আজকে ঋতব্রতদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে উলুবেড়িয়ার থেকে লোক এলো না কেন ঋতব্রত, তুমি তো এমএলএ সেখানকার। সন্দীপন সাহা আপনার মানে এলাকার থেকে কেন লোক আনতে পারলেন না? ববি হাকিম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন ছিলেন
বন্দর থেকে হাজার হাজার লোক আনতেন, এখন আনতে পারলেন না কেন? মদন মিত্র কামারহাটি থেকে সেদিনও আপনি 2-3 গাড়ি লোক নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি পর্যন্ত। আজকে আপনি কিন্তু লোক আনতে পারেননি মদন মিত্র। তাহলে আপনার কাছে 75 এমএলএ আছে, তাহলে আপনার নির্বাচিত জয়ী, তাহলে আপনার কর্মী কোথায়? জয়ী যে কর্মীরা আপনাকে জয়ী করেছে সেই কর্মীদের কেন আপনি আনতে পারলেন না? এটা কিন্তু আপনাদের একটা বড় পরাজয়। আর একই সাথে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে কুণাল ঘোষের মতন কয়েকজন এমএলএ ছাড়া কার্যত নেই। তারপরেও তাদের সভাতে যথেষ্ট উন্মাদনা ছিল, উত্তেজনা ছিল, এবং কর্মীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কানেক্ট করতে পারছিলেন। ফলে তোমাকে খুব পরিষ্কার করে বলি, আজকের এই 4টে ভাগে বিভাজন যেটা দেখলে, তাতে বিজেপি ম্যানেজ দুটো তৃণমূলই কিন্তু কার্যত ব্যর্থ। মানে সেটা কাকলি ঘোষ দস্তিদারদের বলতে পারো, অথবা তুমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার বিরোধী দলের নেতা, মানুষ চোখে দেখতে পাচ্ছে যে হি ইজ ম্যানেজ। এবং তাকে কেন মানবে বলো তুমি? কি মানে দায় আছে মানুষের তাকে মানার? এবং এইটা তো বোঝাই যাচ্ছে যে রাজ্যের শাসক দল তাদের সুবিধের জন্য তাদেরকে বসিয়ে রেখেছে পুতুলের মতন। ফলে যতটা লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কিন্তু তারপরেও আমি বলবো আজকে কিন্তু কর্মী সমর্থকদের সামনে না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ক্ষমা চাননি তাদের অপকর্মের জন্য। আজকে একটা বিরাট অপরচুনিটি ছিল। আমি খুব নজরে রাখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতকর্মের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ভুলের জন্য ক্ষমা মানুষের কাছে চায় কিনা। আমি দেখলাম কর্মীদেরকে তারা নানাভাবে উদ্বুদ্ধ করলেন, জেলাতে এরপরে কর্মসূচি পালন করবেন সেটাও বললেন, কিন্তু ওনারা যে 15 বছরের অপশাসন চালিয়েছিলেন, ভোট লুট করেছিলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, সিন্ডিকেট এবং ললেসনেস পরিস্থিতি তৈরি করেছিলেন, সংখ্যালঘুদের অ্যাপিচমেন্ট পলিটিক্সের মধ্যে নিয়ে গেছিলেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছর শাসনকালের জন্য কিন্তু একবারও দুঃখ প্রকাশ করেননি, একবারও বলেননি যে আমার ভুল হয়ে গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ক্ষমা চাননি। ফলে কর্মীদের কাছে তারা এখন পর্যন্ত হিরো, কিন্তু সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না উনি ক্ষমা চাইছেন। ফলে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতন জায়গা আজকের মিটিংয়ের মাধ্যমে হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। এইবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমি দেখেছি আমার রাজনীতির চর্চার অভিজ্ঞতায় যে বিরোধীদের তুমি যত আটকাবে তত তুমি বিরোধীদের শহীদ হতে সাহায্য করবে, যত তুমি আটকাবে ততই সে আরও শক্তিশালী হবে, মানুষের মধ্যে ততই মনে হবে এই প্রকৃত বিরোধী। ফলে কেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় সভা করার অনুমতি দেননি, কেন তাকে আদালতে যেতে হলো, কেন নেগোসিয়েশন করা গেল না? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ হতে দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শহীদ হতে দিচ্ছেন? কেন গতকাল বিকেল থেকে সারা রাত্রি একাধিক লোক, একাধিক কর্মী, যারা মনে করা হচ্ছে বিজেপি আশ্রিত, তারা কেন গিয়ে তাণ্ডব চালালো? এটা তো ফ্যাক্ট। আমরা তো চোখের সামনে দেখলাম যে মাইকের তারগুলো ছিঁড়ে দিয়েছে, মঞ্চটা ভাঙার চেষ্টা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত পাহারা দিয়েছেন। তাহলে এই ভিকটিম কার্ডটা খেলতে দিল কেন বিজেপি? এবং এটা শুধু নয়, বিভিন্ন জেলা থেকে যা সংবাদ পাচ্ছি, যে সমস্ত তৃণমূলের কর্মীরা মমতাপন্থী কর্মীরা কলকাতা অভিমুখী হয়েছিল, তাদের বাড়ির সামনে পিকেটিং করা বিজেপির লোকরা করেছে, তাদেরকে আটকে রাখা, এই একটা উদ্যোগ ছিল। এটা তো বিজেপির তৃণমূলীকরণ ঘটছে। এই কাজটাই তৃণমূল কংগ্রেস করতো যখন বিরোধী ছিল, বিরোধীদের পারমিশন দিত না। শুভেন্দু অধিকারীকে 101 বার আদালত থেকে রায় নিয়ে তারপরে মিটিং মিছিল সভা করতে হয়েছে। আবার একইভাবে বিজেপি কর্মীরা যখন কোনো সভা করে যেত, তাদেরকে মারধর করা, তাদেরকে ঘরছাড়া করে দেওয়া, এইটা তৃণমূল কংগ্রেস করতো।
একই কাজ যদি বিজেপি করে তাহলে বিজেপির তৃণমূলীকরণ যে ঘটছে, যেটা জিতেন্দ্র তেওয়ারি ইতিমধ্যেই বলেছেন যে গত 2.5 মাসে বিজেপি যা গুন্ডাগার্দি করেছে সেটা তৃণমূলকেও ছাপিয়ে যায় কোথাও কোথাও, তাহলে কোনো একটা জায়গায় বিজেপির তৃণমূলীকরণ ঘটছে। কিন্তু এই যে মমতাকে আক্রমণ করা, মমতার সভা ভেঙে দেওয়া বা ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া, বা মমতাকে পারমিশন না দেওয়া শহীদ স্মরণের জন্য, এর ফলে মমতা কিন্তু পাওয়ারফুল হচ্ছে এবং মমতা ভিকটিম কার্ড খেলছে। আজকেও আমি দেখলাম যে উনি মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার তাকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে। বারুইপুরে যেতে চেয়েছিলাম, পুলিশ দিয়ে আমাকে আটকে দিয়েছে। এই বারবার এই ভিকটিম খেলবার বা ভিকটিম হওয়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রশাসন। কেন? একদম রাজনৈতিক অঙ্কেই কিন্তু এটা করছে যে ওই 75 জন এমএলএকে সঙ্গে নিয়ে নিলাম, সেটা আমার সরকারের স্থায়িত্ব বাড়বে, প্রয়োজনে যাতে আমাকে সমর্থন করে। আর দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারদেরকে নিয়ে নিলাম, বিজেপি সরকারের স্থায়িত্ব বাড়বে, প্লাস একের পর এক বিল পাস করবার জন্য 2/3 মেজরিটি যে লাগবে সেই প্রয়োজনীয় সংখ্যাটা সেখানে পেয়ে যাব। তাতে প্রকাশ বরাইয়ের মতন টেন্টেড লোকরাও যদি আসে, মানে বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের কথা অনুসারে, যে ও তো মানে বালি চুরি করে, ও তো পাথর পাচার করে, ও সরাসরি ক্যামাক্স দিয়ে টাকা পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এইসব অভিযোগ সুকান্ত মজুমদাররা করেছিলেন, তাদেরকেই আবার দলের মধ্যে নিয়ে নিতে হচ্ছে। ফলে এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু এইটা খুব কনসিয়াস এফোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিয়ে রাখো। তাহলে কি হবে? কারণ এটা বিজেপি বা আরএসএস জানে যে যদি সরাসরি লড়াই লেফটের সাথে বিজেপির হয় তাহলে ইন্টেলেকচুয়াল লেভেলে লেফট এগিয়ে থাকবে, গ্রাউন্ড লেভেলে থাকবে না। তার কারণ গ্রাউন্ড লেভেলে লেফটের কর্মী সমর্থক এখনও নেই বললেই চলে সেইভাবে। আর লেফটের নেতারা খুব ধীরে ধীরে রাজনীতি করে, প্রম্পট পলিটিক্স করতে পারে না, রিয়াকশনারি পলিটিক্স করতে পারে না। ফলে পাওয়ার দখল করে নিবে আমি বলছি না, কিন্তু লড়াইটা শার্পলি, মানে বিজেপির হিন্দুত্ব জাতীয়তাবাদের সাথে বামপন্থীদের সেকুলার জাতীয়তাবাদের হবে, সে লড়াইটা অনেক কঠিন লড়াই। তার থেকে বাফার জোনে যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে রেখে দিতে পারি তাহলে বিরোধী ভোটটা স্প্লিট হবে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে বছরকে বছর শাসন করবার স্বপ্ন দেখছে হয়তো বিজেপি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি না হলে কেন মানে বারবার ভিকটিম হওয়ার সুযোগ করছে। ফলে এইটাও কিন্তু আমাদের কিন্তু মানে একটা অ্যানালাইসিসের মধ্যে আনা উচিত যে দিল্লির থেকে এমন কোনো উদ্যোগ নেই তো যে তৃণমূল ভেঙে সুবিধাজনক জায়গাগুলো তৈরি করা, এমপিদের আমার নিয়ে নেওয়া মোদিকে সমর্থন করতে, এমএলএদেরকে এমনভাবে রাখা যাতে প্রয়োজনে যদি দরকার হয় তাদেরকে ব্যবহার করা, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিকটিম সাজিয়ে তার রাজনীতিকে কিছুটা জিয়ে রাখা, যাতে তিনি যদি থাকেন তাহলে বিরোধী ভোট স্প্লিট হবে। ফলে সেই জায়গা একটা সম্ভাবনা কিন্তু আছে। দেখো, রাজনীতি কৌশলগত সম্ভাবনার শিল্প, সেই কৌশলের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একই সাথে তোমাকে আমি বলতে চাই যে অন্য বছরগুলোর সাথে যদি তুলনা করি তাহলে এই 21শে জুলাই একেবারে ভিন্ন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় খান খান বিভাজিত, 3টে পরিষ্কার বিভাজন এবং পরাজিত, যে মোস্তানি দাপাদাপি সহাতে 21শে জুলাই আমরা তাদেরকে সভা করতে দেখেছি, মানে কার্যত কলকাতাটাকে অবরোধ রাখতো, জেলা থেকে বাস তুলে নিত এবং উত্তরবঙ্গ থেকে যারা ট্রেনে আসতো, আমার বুকিং, দাদা উঠে যান, বুকিং কিছু না, 21শে জুলাই যাচ্ছি, একসাথে বসে যাবো দাদা, এই তো গলার টোন ছিল। ফলে যে মোস্তানির সাথে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই মোস্তানি এবার ছিল না। এবার অনেকটাই বলা যায় যে লড়াই করে ভিকটিম হয়ে তারপরে তাকে কিন্তু এই সভাটা করতে হয়েছে এবং অন্য বছরগুলোর তুলনায় বহরও কম ছিল, লোক সংখ্যাও কম ছিল এবং একই সাথে তিনি মানে এই বার্তাটা ওনাকে এবার দিতেই হলো। মানে অন্যান্যবার বলতো
যে যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়বে। এবার কিন্তু আমি দেখলাম পরিষ্কার বার্তা উনি সমস্ত বিজেপি বিরোধী দলগুলোর উদ্দেশ্যে দিলেন, এমনকি ইন্ডিয়া জোট তার বাইরেও যদি কেউ থাকে তাদের প্রতি দিলেন যে ঐক্যবদ্ধ হতে হবে, বিজেপি বিরোধী শক্তি সবকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এ রাজ্যেও সেই উদ্যোগটা তিনি নেবেন, তিনি সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করবার যে বার্তা দিলেন রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে, এবং তিনি বললেন এটা যে আমি জনতা কক্রোশ পার্টির ডাকেও আমি যাব, আমি দিল্লিতে যাব, বা আমার যাওয়ার কথা ছিল। এই সব কিছু কিন্তু একটা জায়গায় একটা ভিন্ন মমতা, যেখানে পরাজিত হয়ে, রিক্ত হয়ে, শূন্য হয়ে তিনি আজকে সবাইকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন। কিন্তু আমি বলছি স্যার, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ, সেখানে গিয়ে একটা জিনিস যেটা বুঝলাম, এই যে এতদিন ধরে একটা বলা হতো যে তৃণমূলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই রাজনীতি করে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওই সমাবেশে যারা এসেছিল মূলত তপসিয়া থেকে, তারা বলছেন যে আমরা কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে রাজনীতি করিনি, আমরা জাভেদ খানের মুখ দেখে রাজনীতি করেছি। উনি যেখানে থাকবে, মানে তার এলাকার এমএলএ বা এলাকার নেতা যেদিকে থাকবে তারা সেদিকে থাকবে। আমিও যা শুনলাম, একমাত্র জাবেদি কিছু লোক আনতে পেরেছে, যেই যে কয়েকশো লোক বললে। জাবেদি কারণটা হলো যে জাবেদ ওই অঞ্চলের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত আছে সংখ্যালঘু মুসলমানদের, এবং ওই অঞ্চলের প্রমোটিং বলো, ওই অঞ্চলে বাড়িঘর নির্মাণ করে লোকদের বসানো বলো, ওখানে বসতি কলোনি বসানো বলো, ফলে তার মধ্য দিয়ে জাবেদের সাথে একটা মানুষের সম্পর্ক আছে। জাবেদি, ওই জন্য আমি জাবেদের নামটা বাদ দিয়ে অন্য এমএলএদের বললাম যে ভাই তোমরা নির্বাচিত হয়েছো তোমাদের এলাকার থেকে, তাহলে তোমাদের কর্মীদের সঙ্গে আনতে পারলে না? আনলে তো আজকে চেয়ারগুলো ফাঁকা থাকতো না। ঋতব্রত শিবিরের এতটাই বেআব্রু হয়েছে যে চেয়ারগুলো ফাঁকা ছিল। ফলে সব মিলে তুমি যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন আজকে 21শে জুলাইয়ে, ঋতব্রত পরাজিত হয়েছে। এবং আরও পরিষ্কার করে বলতে গেলে যে ঋতব্রতকে টেক্কা দিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যেভাবে সাধারণ কর্মীরা এসছে, যে উন্মাদনা দেখলাম, যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, তাতে নিশ্চিতভাবে বলা যায় যে 21শে জুলাই কার? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কোথাও গিয়ে বিজেপির কাছে কংগ্রেসও ফ্যাক্টর ছিল না। মানে আপনি যেটা বলতে চাইলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিকটিম কার্ড খেলতে দেওয়া, সেখানে বাম কংগ্রেস উভয় দল যাতে বিরোধিতায় কোনোভাবে না উঠে আসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটারই একরকম পরিকল্পনা। আমার তো মনে হয়েছে যে বিজেপিটাকেও বাঁচিয়ে রাখতে চাইছে, তৃণমূলটাকেও বাঁচিয়ে রাখতে চাইছে, মানে বিশেষ করে মমতার তৃণমূলকেও বাঁচিয়ে রাখতে চাইছে। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। সামনাসামনি যদি বাম বিজেপির লড়াই হয়, সে লড়াই অনেক তীব্র হবে, কিন্তু বাফার জন্য যদি আরও কয়েকটা পলিটিক্যাল পার্টি রেখে দেওয়া যায়, বা তৃণমূলের একাধিক ফ্যাকশন রেখে দেওয়া যায়, তাহলে বিরোধী ভোট বিভাজিত হবে আর বিজেপির মুখে হাসি চওড়া হবে।